হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটি আমাদের বাঁকুড়া ভ্রমণের দ্বিতীয় দিন ছিল, জয়পুর ফরেস্ট। এখানে আমরা দ্বিতীয় দিনের দুপুরবেলা এসে পৌঁছেছিলাম। সকালবেলা মালঞ্চ থেকে হোটেল মালঞ্চ মুকুটমণিপুর থেকে বেরিয়ে সুতান ফরেস্ট 12 মাইলের জঙ্গল ঘুরে দুপুরবেলা এখানে এসে পৌঁছেছিলাম। এটি হচ্ছে মৌলিসা রিসর্ট। আর এর চারপাশটি এরম সুন্দর লন দিয়ে ঘেরা, সুন্দর গাছগাছালিতে ভর্তি, ফুলের গাছ, পাতাবাহার আর এরকম ফুলের চারা রোপণ করা আছে। এরকম ট্রি হাউস, মাড হাউস লনের বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। এই প্রথমের ট্রি হাউসটি ছিল আমাদের 3 জনের থাকার জায়গা। আর পরের দ্বিতীয় একটি মাড হাউসে ছিল আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই। এখানে জয়পুর ফরেস্টের নাম শুনলেই এখন সাথে সাথে উঠে আসে বনলতা রিসর্টের নাম, কিন্তু বনলতা রিসর্টটি একদম মেন রোডের ওপর অবস্থিত ও ভীষণ ক্রাউডেড প্লেস। বাজার দোকান সবই বনলতা রিসর্টের কাছে। যেখানেই জানো তোমরা পপুলারিটি, সেখানেই ভিড় বেশি। তাই বনলতা রিসর্টের একটি আস্ত গ্রামের ছবি পাওয়া গেলেও সেখানে তাদের নিজস্ব পশুপালন, সবজি ক্ষেত সমস্ত কিছু থাকলেও তা সুন্দর একটি পরিবেশ হওয়া সত্ত্বেও সেখানে ভিড় বেশি হওয়ায় আমাদের চয়েসটি ছিল একটি অন্যরকম। কারণ আমি এবং আমার ফ্যামিলি একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে চাই। তাই আমরা মেন রোডের ধারে বনলতা রিসর্টকে তার পপুলারিটির জন্য প্রায়োরিটি না দিয়ে একটু বনের ভেতর দিকে এই মৌলিসা রিসর্টকেই বেছে নিয়েছিলাম। তোমরা গুগলে সার্চ করলে মৌলিসা রিসর্টের নাম পেয়ে যাবে। এখানকার সমস্ত কিছু সুন্দর হলেও একটাই মাইনাস পয়েন্ট ছিল, এখানকার আর ম্যানেজার বলো, কেয়ারটেকার বলো, তিনি একজন থাকায় সমস্ত দিকটা সামলাতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছিলেন। আমরা অনলাইনে আগে থাকতেই এই রিসর্টটিকে বুক করে রেখেছিলাম আমাদের জয়পুর ফরেস্টে থাকবার জন্য। সেখানে আমাদের খাবারও ইনক্লুডেড ছিল। আমরা দুপুরবেলা পৌঁছনোয় আমরা আগে থাকতেই রোড থেকেই ফোন করে দিয়েছিলাম যে আমরা আধ ঘন্টার মধ্যে রিসর্টে পৌঁছেছি, কিন্তু তা সত্ত্বেও তারা দুপুরবেলা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারেননি। সেখানে আমার বয়স্ক শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারা সুগারের পেশেন্ট থাকায় সেখানে আমাদের অসুবিধা হয়েছে খানিকটা। বাট দুপুরবেলার পর সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রিবেলার ডিনার তাদের ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়াতে খাবার পেতে কোনো লেট হয়নি বা কোনো অসুবিধা হয়নি। খাবারগুলো বেশ যথেষ্ট সুস্বাদুও ছিল। এখানে গ্রামের মহিলারাই খাবার দাবার রান্নাবান্না করে থাকেন, তাই তাদের হাতের খাবারের টেস্টও যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই রিসর্টের যিনি মালিক, তাকে একটাই কথা বলার যে মেনটেনেন্সের দিকে একটু লক্ষ্য রাখলে আর একটু ভালো হয়। একজন ম্যানেজারকে সমস্ত দায়িত্ব না দিয়ে কয়েকজন লোক অ্যাপয়েন্ট করলে ভালো হয়। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটাই ম্যানেজ করবেন। একজনের পক্ষে সব দিকটা ম্যানেজ করা সম্ভব নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বনের ভেতর খানিকটা ঢুকছি। বনের ভেতর খানিকটা গিয়ে এই রিসর্টটি এরকম শান্ত মনোরম পরিবেশে থাকবার জন্যই আমরা, যেহেতু শহর থেকে কদিন ছুটি কাটাতে যাচ্ছি, শহরের কোলাহল থেকে দূরে থাকবো বলেই সেই জন্য এইরকম শান্ত মনোরম পরিবেশে বনের ভেতরেই আমরা মৌলিসা রিসর্টটিকে বা ট্রি হাউসটিকে চয়েস করেছিলাম আমাদের থাকবার জায়গা হিসেবে। বনলতা রিসর্টের পপুলারিটির দিকে আর যায়নি। বনলতা রিসর্টে তোমরা মোটামুটি 3000 থেকে রুম পেয়ে যাবে। সেখানে যারা গ্রাম দেখে থাকুনি বা গ্রামের এক্সপিরিয়েন্স নেই, সেখানে একটা আস্ত গ্রামের প্রতিকৃতিও পেয়ে যাবে। কিন্তু শান্ত মনোরম পরিবেশ চাইলে
বনের ভেতরের একটু ভেতর দিক করে এই রিসর্টগুলি, বনশ্রী রিসর্ট আছে, আমাদের এটা মৌলিসা রিসর্ট আছে, এরকম গুগলে সার্চ করলে নানা রকম রিসর্ট পেয়ে যাবে। একটু ফরেস্টের মধ্যের দিকে থাকার চেষ্টা করো শান্ত নিরিবিলিতে থাকতে চাইলে। আমাদের এই ট্রি হাউসটির নিচেই একটা খাওয়ার জায়গা, ডাইনিং হল ছিল। ও সেখানে বেসিন টেসিন সব কিছুই ছিল, কিন্তু ওদের গোটা রিসর্টটার মধ্যে খাবার ডাইনিং হল যেটি সেটি আলাদা জায়গায় অবস্থিত ছিল। এই মাড হাউসটির ভাড়া 4000 টাকা। এই মাড হাউসটিতে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই ছিলেন। এদের পুরোটারই মাড হাউসগুলো, ট্রি হাউসগুলো, ওর ডেকোরেশন খুবই ভালো। ও নানা রকম বেতের কাজ করা জিনিস, চেয়ার, বারান্দাগুলো বাঁশের তৈরি, ডেকোরেশন খুবই ভালো। ও কিন্তু মেনটেনেন্সের একটু অভাব। এই 4000 টাকা দিয়ে রুমটিতেও যখন টিভি দেখা চলছিল তখন ফার্স্টেই কোনো কানেকশান ছিল না। বারবার ম্যানেজারকে বলে তিনি আবার টিভির কানেকশান ঠিক করেন। এই রিসর্টটির এই একটাই প্রবলেম, মেনটেনেন্সের অভাব। তাই জন্য এই রিসর্টটি বাদ দিলেও তোমরা বনশ্রী রিসর্টটা সামনেই ছিল, বনশ্রী রিসর্টটাও খুব ভালো, সেটাকেও চয়েস করতে পারো। ও কিন্তু বারবারই একটা কথা বলার, এই মৌলিসা রিসর্টের ডেকোরেশনটা খুব সুন্দর, চারদিকটা খুব ভালোভাবে সুসজ্জিত। এটি হচ্ছে ঘরের ভেতরটা, যেখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছিলেন। সেখানে বাথরুম সমস্ত কিছুই অত্যাধুনিক ভাবে সজ্জিত। কিন্তু আর একটু মেনটেনেন্সের জন্য কিছু লোক অ্যাপয়েন্ট করলে সেগুলো আরও ভালো পর্যায়ে পৌঁছবে। ট্যুরিস্টদের আর কোনো অভিযোগ থাকবে না, যেখানে তারা হাই পে করে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে এরকম ট্রি হাউস, মাড হাউস বুক করছে, বনের মধ্যে এসে কিছু সময় কাটাচ্ছে, তাহলে তাদের লেজার টাইম। সেখানে একটু মেনটেনেন্সের দিকে লক্ষ্য রাখার দরকার। আর এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেরিয়ে পড়েছেন আবার পরের দিন সকালবেলা রিসর্টটির চারদিকে ঘুরে ঘুরে দেখবার জন্য। তারা আমাদের ট্রি হাউসটিতে আসছেন। আমাদের ট্রি হাউসটির পাশেই ওনাদের মাড হাউসটিও ছিল। আর এটা চারদিকের লনটা, এইগুলো আলাদা আলাদা ঘর, এগুলো আলাদা আলাদা বুক করা যায়। এখনও এর পুরোটা কনস্ট্রাকশান হয়নি, কনস্ট্রাকশান এখনও বাকি। তাতেই আমরা বুক করে এটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এইটা হচ্ছে এদের পার্টিকুলার ডাইনিং হল। বাঁশের চেয়ার টেবিল দিয়ে সুন্দরভাবে এটাও সজ্জিত। ও এরকম চারদিকে ছোট ছোট টবে গাছ লাগানো। কিন্তু একটু এই জায়গাটাও ওই একই প্রবলেম, মেনটেনেন্সের অভাবে ক্লিন ছিল না। সেটাকে আমরা বারবার ম্যানেজারকে বলে লোক এনে আবার পরিষ্কার করিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। আদারওয়াইজ এটি খুবই ভালো। এই ডাইনিং হলটির পাশেই যে বেসিনটি ছিল, সেই বেসিনটিতেও ফার্স্টে হাত মুখ ধোয়ার জন্য জল পাওয়া যাচ্ছিল না। এই যে আমাদের ড্রাইভার কাকু চারপাশের লনটিকে, ফুল প্রপার্টিটিকে ঘুরে ঘুরে দেখছিলেন। এখানে আমরা যেদিন দুপুরবেলা প্রবেশ করলাম সেটির সময় এটি এখানে আমার শ্বশুরমশাই বয়স্ক এবং তার কিডনির প্রবলেম আছে, তাই জন্য তার একটু উঠতে কষ্ট হচ্ছিল। আমাদের এই ট্রি হাউসটিতে বাট রুমগুলো উনিও ঘুরে ঘুরে দেখতে এসেছিলেন। যেরকম অনলাইনে
রুমগুলো দেখেছিলেন ঠিক পার্টিকুলার সেরকমই কিনা। এই ট্রি হাউসে দুটো রুম ছিল। এই ট্রি হাউসটির মধ্যে ফার্স্টটিতে আমরা ছিলাম, আর সেকেন্ডটিতে আমাদের ড্রাইভার কাকু ছিল। ও বাঁশের এই জায়গাগুলো দিয়ে যে ওয়ালটি কনস্ট্রাক্ট করা, সেখানে রাত্রিবেলা বেশ ঝিঁঝি নানা রকম পোকামাকড়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এইটি হলো আমাদের রুমটি। এটিও ওয়েল ডেকোরেটেড, আর বাথরুমটিও অত্যন্ত সুসজ্জিত। ও আমাদের এখানে টিভি এসির কোনো প্রবলেম ছিল না। আমাদের রুমটি সব দিক দিয়েই খুব ভালো ছিল। রাত্রিবেলা বেশ বনের মধ্যে আছি সেরকম ফিলিং হচ্ছিল। চারদিকে ঝিঁঝির ডাক, নানা রকম পোকামাকড়ের শব্দ, নানা রকম পশু পাখির ডাক, শিয়ালের শব্দ, ভোরবেলা মোরগের ডাকে ঘুম ভাঙছিল। ও তাই জন্য আমাদের এই রুমটিতে কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছেন বাথরুমটিও অত্যন্ত সুসজ্জিত। ওভারঅল আমাদের খুব একটা খারাপ লাগেনি, বাট কিছু কিছু ছোটো ছোটো অসুবিধার কারণে বারবার লোক ডেকে সেগুলোকে ঠিকঠাক করতে হচ্ছে। আমাদের এই রুমটির ভাড়া ছিল 2500 টাকা। এখানে রুমের ভাড়া 2500 টাকা, প্লাস আমার শ্বশুরমশাইদের রুমটির ভাড়া 4000 টাকা, প্লাস জিএসটির ট্যাক্স দিতে হয়েছিল। ওভারঅল পুরো ট্রি হাউসটি আমাদের আন্ডারে ছিল। সেখানে সেরকম আর ট্যুরিস্ট খুব একটা ছিল না। খাবার ওনাদেরই বলে দিতে হয়। খাবারও প্যাকেজের সঙ্গেই খাবারও ইনক্লুডেড। এটা পার পারসন খাবারের জন্য ওনারা 650 চার্জ করেন। 650-র মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট থেকে রাত্রিরের ডিনার, লাঞ্চ এবং সন্ধ্যের চা টিফিন ইনক্লুডেড। আমরা রাত্রিবেলা ঘরেই খাবো ডিসাইড করেছিলাম, কারণ চারদিকে যথেষ্ট বন থাকায় শিয়ালের ডাকও শুনতে পাচ্ছিলাম, এবং তার সাথে সাথে নানা রকম পোকামাকড়, সাপ টাপ যদি থাকে সেই ভয়ে আমরা রাতের রুমেই খাবার সার্ভ করে দিতে বলেছিলাম। সকালের ব্রেকফাস্টটি আমাদের ট্রি হাউসের তলাতেই সেরে নিয়েছিলাম। তারপরে সকালবেলার ব্রেকফাস্টকে জয়পুর ফরেস্টে যেটা স্পেশাল দর্শনীয় ব্রিটিশ অ্যারোড্রোম, এখানে এটি হচ্ছে একটি পরিত্যক্ত এয়ারোড্রোম যেখানে ব্রিটিশ ফাইটার প্লেনরা ওঠানামা করতো ব্রিটিশদের শাসনকালে। সেটি দেখতে চলে গেলাম। সেটিও খুব কাছে। আমরা গুগলের ম্যাপ চালিয়ে আমাদের রিসর্ট থেকে কোন দিকে যাব সেইটা গুগলের ম্যাপ চালিয়ে চলেছিলাম। এগুলো এখন ঘন বন জঙ্গলে ঘিরে রয়েছে, কিন্তু এখানেই কালে ছিল এয়ারপোর্ট। এখানেই ফাইটার প্লেনরা ওঠানামা করতো ব্রিটিশদের। সেই জন্য এটি একটি ফেমাস জায়গা। যারাই জয়পুর ফরেস্টে আসে তারা এই অ্যারোড্রোমটিকে দেখতে চলে আসেন। তাই আমরাও গুগলে সার্চ করে যখন জয়পুরের ট্যুরিস্ট প্লেস সার্চ করেছিলাম, তখন এটির কথা উল্লেখ ছিল। সেই অনুযায়ী আমরা গুগলের ম্যাপ চালিয়ে চলে গেছিলাম। বাট আমাদের স্করপিও বড় গাড়িটা ঢুকতে রাস্তা দিয়ে এই অ্যারোড্রোমটিতে পৌঁছবার যে রাস্তাটা সরু মাটির জঙ্গলে ঘেরা রাস্তা, সেটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তাও সেই মাটির রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম সরু মাটির রাস্তা, লাল মাটির রাস্তা, চারদিকে জঙ্গলে ঘেরা। সেই সরু রাস্তা খানিকটা জল কাদাও ছিল। সেখান দিয়ে পেরিয়ে আমরা ওই অ্যারোড্রোমটিতে পৌঁছে গেছিলাম। গুগল যে আমাদের পথ নিদর্শনে কোনো ভুলভ্রান্তি ঘটাবে না, গুগলের ওপরই ভরসা করে, কেননা কেউ তো লোকাল এরিয়া চেনে না, তাই গুগলের ভরসা করেই সমস্ত জায়গায় এগিয়ে যাওয়া। এখান থেকে চলে গেছিলাম বিষ্ণুপুরে। আজ আমার ব্লগটি এখানে